একটা কাজ হলো ফিগার আউট করা কোনটা করবো, কোনটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা হলো আমরা বুঝতে পারি না যে আমাদের জন্য কোনটা ইম্পর্টেন্ট। এইখানে এটার সাজেশন কি ভাই? আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? এইচএসসি 25 ব্যাচ এক্সাম কেমন হলো? আশা করি তোমাদের সবার এক্সাম অনেক ভালো হয়েছে। যাদের একটু এক্সাম খারাপ হয়েছে তোমরা কোনো চিন্তা করো না, কারণ তোমাদের জন্য কিন্তু সেকেন্ড পেপার আছে, এবং বাংলা সেকেন্ড পেপার কিন্তু একটা গেম চেঞ্জার, এবং এটাই কিন্তু তোমাদের এই যে প্রথম যে পরীক্ষাটা খারাপ হয়েছে সেটা কিন্তু তোমাদের কভার আপ করে দিতে পারবে এই বাংলা সেকেন্ড পেপার। তো বাংলা সেকেন্ড পেপার আমরা বেশি সময় নষ্ট করবো না, কারণ আমাদের সাথে সময় নাই। তো এই কারণে আমরা খুব দ্রুত বাংলা সেকেন্ড পেপার সম্পর্কে একটা মানে বার্ডস আই ভিউ নিব, একটা জাস্ট একটা সুপারফিশিয়াল লেভেলে আইডিয়া নিব, এবং ইম্পর্টেন্ট বিষয় যেটা সেটা হলো যে কি কি পড়তে হবে, এটা হলো আসল কথা। কারণ বাংলা আমরা দীর্ঘদিন পড়ি না, এই জন্য বাংলা টপিকগুলো সম্পর্কেও আমরা জানি না। তো আমি কিন্তু একটু তোমাদের বিষয় লিখছি যে গেম চেঞ্জার এন্ড ইজি টু স্কোর, তাই না? এইখানে কিন্তু বাংলা সেকেন্ড পেপারটাই আমরা খুব সহজে আমরা কিন্তু এ প্লাস এনে দিতে পারি, যদি না আমরা যদি সঠিক ওয়েটা জানি, যদি প্রপার ওয়েতে আগাই, তাহলে কিন্তু বাংলায় এ প্লাস আনার পরে, এবং বাংলা ফার্স্ট পেপার যদি বাই এনি চান্স আমাদের কয়েকটা মার্ক মিস যায়, যদি আমাদের এ প্লাস আনার জন্য যদি কয়েকটা মার্ক কম থাকে, সেটা কিন্তু বাংলা সেকেন্ড পেপার কভার আপ করে দিবে। এই জন্য বাংলা সেকেন্ড পেপার দিয়ে কিন্তু আমরা টোটাল বাংলার যে 160 মার্ক এটা কিন্তু এনশিওর করতে পারবো, ঠিক আছে? আর এটা অনেক সহজে আমরা পুরো 100 মার্কেরই অ্যান্সার করা যায়, এবং দেখা যায় যে টু সাম এক্সটেন্ট 90 প্লাস স্কোর করা অনেক ইজি হয়ে যায়, ঠিক আছে? তো ফার্স্ট পেপার একটু খেয়াল করো, আমি কিন্তু এখানে দেখেছি যে বাংলা আসলে 100 মার্কটাকে দুইটা ভাগে ভাগ করেছে, একটা হলো ব্যাকরণ অংশ যেটা 30 মার্কসের, আর একটা হলো নির্মিত অংশ যেটা 70 মার্কসের। তো ব্যাকরণের ভিতরে একটু আলোচনা করি, এটা একটু আমাদের একটু বোঝা দরকার যে এইখানে বাংলা উচ্চারণের নিয়ম, বাংলা বানানের নিয়ম, বাংলা ভাষার যে সমস্ত বিষয়গুলো আছে, 6টা টপিক আছে, 6টা টপিকে 5 মার্ক করে, টোটাল 5 6 30 মার্ক, ঠিক আছে? এখন এইখানে বিষয়টা কি, তোমাদের কাছে অপশন থাকবে, ঠিক আছে? অপশন থাকবে, কি কি অপশন থাকবে ভাই? একটা হলো যে উচ্চারণের নিয়ম, একটা হলো যে তোমাদের থাকবে যে বাংলা উচ্চারণের কয়েকটা নিয়ম লিখো, 5টি নিয়ম লিখো উদাহরণ সহ, এই একটা। আর একটা হলো কয়েকটা উচ্চারণের জন্য কয়েকটা শব্দ দেওয়া থাকবে, ঠিক আছে? সেখান থেকে তোমার 5টা শব্দ লিখতে হবে। এখন এইটা হলো তোমার সিলেকশনের বিষয়। তো তারপরে আমরা তোমাদের একটু হেল্প করে দিই যে এইখানে আমরা কি নরমালি আমরা কোনটা প্রিফার করতাম, যে আমাদের কয়েকটা ওয়ার্ড দিয়ে দিবে, আমরা সেই ওয়ার্ডগুলো উচ্চারণগুলো সুন্দর করে লিখে দিব, ঠিক আছে? এটা হলো দেখা গেছে যে আমাদের উচ্চারণের নিয়মের ক্ষেত্রে আমরা এটা ফলো করতাম। দেন এইখানে তাহলে 5 মার্ক ইজিলি আনসার করা যায়। ও আচ্ছা, তো এখন উচ্চারণের নিয়মগুলো তো আমরা পড়িনি, তাহলে কিভাবে হবে? এইখানে আমরা কি করব, প্রত্যেকটা টপিকের ক্ষেত্রে আমি একটু বলে দিই, প্রত্যেকটা টপিকের ক্ষেত্রে আমরা প্রিভিয়াস যে বোর্ড কোশ্চেনগুলো আছে, প্রিভিয়াস বোর্ড কোশ্চেন এইগুলার পড়ে গেলেই হয়ে যায়। উচ্চারণের যে কয়টা শব্দ আছে, বিগত বছরে যে কয়টা উচ্চারণের শব্দ আসছে, এইগুলা পড়ে গেলে এনাফ, ওকে? দেন এই যে বাংলা বানানের নিয়ম লিখতে বলতে হবে, অথবা কি বলবে যে তুমি 5টা মানে তোমাকে কয়েকটা বানান দেওয়া থাকবে ভুল, সেগুলো সঠিক করে বানানটা লিখে দিয়ে আসতে হবে, এইটাই 5টা, ঠিক আছে? এটাও বিগত বছরের প্রশ্নগুলো পড়লে হয়ে যাবে। বাংলা ভাষার ব্যাকরণিক শব্দ শ্রেণী, এখানে 2টা পার্ট আছে, এটা আমি একটু বলে দিই। একটা হলো যে তোমার বাংলা ভাষার ভিতরে যে কয়েকটা শব্দ আছে, অর্থাৎ আমরা যে বিশেষ বিশেষণ, এই শব্দ শ্রেণীগুলো দেখা গেল যে একটা হলো ব্রড কোশ্চেন আসতে পারে যে শব্দ শ্রেণী কত প্রকার, কি কি, উদাহরণ সহ আলোচনা করো। আরেকটা হলো যে তোমার একটা দেখা গেল একটা লাইন, একটা সেন্টেন্স বা অনুচ্ছেদের মতো দিয়ে দিল, সেই অনুচ্ছেদ থেকে বললো যে এখান থেকে তুমি এই শব্দগুলো আইডেন্টিফাই করো, এবং এই শব্দগুলো কোন ক্যাটাগরি, অর্থাৎ কোনটা বিশেষ্য কোনটা সর্বনাম, এটা আইডেন্টিফাই করতে বলবে, ঠিক আছে? এইটা নরমালি ইজি হয় যে একটা অনুচ্ছেদের ভিতর থেকে তোমাকে শব্দগুলো বেছে বের করা, ঠিক আছে? এইখান থেকে ওইটা যদি তোমরা অ্যানসার করো, ওইটা তোমাদের জন্য হেল্পফুল হবে। দেন আছে উপসর্গ, সমাস, এইখানে দুইটাই অনেকে প্রিফার করে, সমাজটা সবাই অ্যাভয়েড করার ট্রাই করে, কারণ সমাজে ব্যাস বাক্য এবং সমাজ কোন সমাজে নিবন্ধিত সিদ্ধ হয়েছে এটা আসলে অনেক টাফ, এই জন্য সবাই উপসর্গটা ভালো করে পড়ে। এবং উপসর্গের খুব কমন একটা কোশ্চেন আছে যে ওই যে অর্থবাচকতা বা অর্থোদ্যোগতা একটা সম্পর্কিত একটা কোশ্চেন আমরা দেখবো বিগত বছরের প্রশ্নের ভিতরে, ঠিক আছে? দেন বাক্য তত্ত্বের ভিতরে কি হয়েছে, এখানে আসলে বাক্যর যে প্রকারভেদ সেই বিষয়ে আলোচনা করতে বলতে পারে প্রশ্ন, ব্রড কোশ্চেন। আরেকটা হলো বাক্য ট্রান্সফার, অর্থাৎ রূপান্তর, যেটা ইংলিশে বলতাম সেন্টেন্স ট্রান্সফরমেশন, ঠিক আছে? এই যে কি বলে অ্যাসার্টিভ, নেগেটিভ, সহজ বাংলায় বলতে বিবৃতিমূলক, তারপরে সিম্পল, কমপ্লেক্স, রূপান্তর, সরল, যৌগিক, জটিল, এই সমস্ত বাক্যে তোমাকে চেঞ্জ করতে অর্থাৎ রূপান্তর করতে বলতে পারে। এটা ইজি। বিগত বছরের কয়েকটা প্রশ্ন তুমি দেখলে দেখবে যে ইজি, কারণ দেখা গেছে যে জটিল বাক্য বললে সেখানে তোমার ওর ভিতরে ও এবং আর এটা যোগ করে দিলে সেটা জটিল বাক্য হয়ে যায়, যিনি টিনি, যেমন তেমন, যখন তখন, এইগুলো দিলে যৌগিক বাক্য হয়ে যাচ্ছে, আর সরল বাক্য তো সিম্পল। এই বিষয়গুলো ছিল এখানে, ঠিক আছে? এটা তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো দেখলেই হয়ে যাবে। দেন বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ, এইখানে আছে আমাদের ওই যে সেন্টেন্স, আমরা যেটা মেইনলি প্রিফার করবো যে আমাদের একটা বাক্য দেওয়া থাকবে, সেটা ভুল দেওয়া থাকবে, এখান থেকে ভুলটা বের করে আমরা শুদ্ধটা লিখবো, ঠিক আছে? এখানে আসলে বিভিন্ন ধরনের আসলে প্র্যাকটিস করলে আমরা জিনিসগুলো বুঝতে পারবো। এখানে বানানেরও ভুল থাকতে পারে, বিভিন্ন শব্দের ভুল থাকতে পারে, দেখা গেল লাইনটাও সিরিয়ালটাও ভুল থাকতে পারে, এই ধরনের ভুলগুলো আসলে এখানে আসে।
তো এইখানে এটার সাজেশন কি ভাই, আমি কিন্তু সাজেশনই তৈরি করছি তোমাদের জন্য। সেই সাজেশনটা হলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো তোমরা পড়লে পেয়ে যাবে। এখন যদি তোমাদের কাছে মনে হয় যে আমার কাছে তো বাংলা বইও নেই, আমি বাংলা বইও কিনি, কিছুই করিনি, এখন প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো কিভাবে একসাথে পাবো, সেজন্য কি করণীয় ভাই, সেজন্য তোমাদের সুবিধার্থে আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যতগুলো আছে সবগুলো সাজেশন আমরা একটা পিডিএফ আকারে রেডি করে রাখছি। তোমরা কি করবা, তোমাদের কাছে জাস্ট একটাই, আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে যে দেখবে যে আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, লিংক দেওয়া থাকবে, টেলিগ্রাম চ্যানেলে জয়েন হইলে ওইখানে দেখবে আমাদের পিডিএফটা আপলোড করা থাকবে, জাস্ট এইটুকুই। আর যদি টেলিগ্রাম না থাকে তাহলে আমাদের ফেসবুক পেজটাকে একটু ফলো করবে এবং বিশেষ করে ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করো। আমরা প্রত্যেকদিন তোমাদের জন্য এই সাজেশনমূলক ভিডিওগুলো আনবো এবং ফেসবুকে আমাদের ফলো করে জাস্ট আমাদের মেসেঞ্জারে নক দিলে আমরা পিডিএফটা তোমাদেরকে মেসেঞ্জারে পাঠিয়ে দিব, ঠিক আছে? এইটা হলো এইগুলা। তো এরপরে চলে আসি নির্মিত অংশ। এইখানে 70 মার্কস, অনেক মার্ক, 70 মার্ক, এটাই গেম চেঞ্জার। লেখার বিষয়ে এখানে ম্যাক্সিমাম তোমার কত 30 মিনিট ম্যাক্সিমাম লাগতে পারে, এটা শেষ করতে তাও লাগবে না যদি তুমি প্রপারলি পারো আর কি। কমনই আসে, ঠিক আছে, বিগত বছর প্রশ্নগুলাই আসে। আচ্ছা, নির্মিত অংশগুলোর ক্ষেত্রে একটু খেয়াল করি আমরা। এখানে পারিভাষিক শব্দ অথবা প্রত্যেকটার ক্ষেত্রে আমাদের একটা অপশন আছে পারিভাষিক শব্দ অথবা অনুবাদ। সবাই আমরা পারিভাষিক শব্দটাকে প্রিফার করবো। কেন প্রিফার করবো ভাই, পারিভাষিক শব্দটা কেন আমরা পড়বো? কারণ এখানে সলিড মার্ক 10 এ 10, তুমি 10টা প্রিভিয়াস ইয়ার থেকে দেখা গেল যে কতগুলা 150 থেকে 200টা পড়ে গেলেই তোমার কমন, ঠিক আছে, 10 এ 10 একদম খুব, তাহলে এটা কনফার্ম মার্কস। আচ্ছা, এরপরে দেখো এই যে দিনলিপি বা প্রতিবেদন, এই দিনলিপি বা প্রতিবেদন এই দুইটার ভিতরে যে কোনো একটা লিখতে হবে। অনেকে বলে দিনলিপি লেখার কথা, অনেকে বলে প্রতিবেদন, এটা তোমার উপর ডিপেন্ড করে কোনটা বলবো। আমি পার্সোনালি প্রিফার করি দিনলিপি লেখা, বাকিটা তোমার হাতে, ঠিক আছে? আর বৈদ্যুতিক চিঠি অথবা আবেদনপত্র, এখানেও সেম কাহিনী, দুইটার ভিতরে যেটা তোমার কাছে ইজি মনে হয়। আবেদনপত্র যদি ঝামেলা মনে হয় তাহলে ইমেইল বা আমরা বৈদ্যুতিক চিঠিটা লিখতে পারি, ঠিক আছে? আর এই যে সারাংশ সারমর্ম আর ভাব সম্প্রসারণ, দুইটার ভিতরে কোনটা, অনেকে আসলে সারাংশ সারমর্ম লিখতে বলে, বাট আমরা আসলে ভাব সম্প্রসারণ প্রিফার করবো। কারণ এখানে আসলে কি মেইন বিষয়টা তুমি যদি না ধরতে পারো, না বুঝতে পারো, না লিখতে পারো, অল্প কথার ভিতরে না বুঝাইতে পারো, তাহলে জিনিসটা আমার সারা মার্ক দেয় না। অনেক সময় 10 এর ভিতরে তোমাকে 5, 4, 5 দিয়ে দেয়, বাট ভাব সম্প্রসারণ লিখলে অ্যাটলিস্ট 7, 8 তো পাচ্ছি, ঠিক আছে? তো এই জন্য ভাব সম্প্রসারণ লেখার কথা বলা হয় সব থেকে বেশি। আর এই যে সংলাপ বা ক্ষুদ্র দুটার ভিতরে আমরা নরমালি সংলাপটাকে বেশি প্রাধান্য দিব, কারণ ডায়লগ লেখা খুবই ইজি। হ্যাঁ, জাস্ট একটা টপিক বলে তুমি ইংলিশে যেটা লিখতা ছোটবেলায় সেটা বাংলায় কনভার্ট করে দিলাম, আর এমনি পড়লে একটু পড়লে আইডিয়া করা যায়। আর প্রবন্ধ রচনার কথা কি বলবো, 20 মার্ক, এটার জন্য একটা টাইম ধরে রাখতে হবে, যেটা আসলে তুমি এক্সাম হলে কত সময় নিয়ে লিখবা, কত বড় করে, কত সুন্দর করে লিখবা, এটার উপর ডিপেন্ড করে। কারণ এই যে তোমার এটা কিন্তু মেইন মার্ক ক্যারিয়ার টোটাল, এটা এখানে 6টা যে মার্ক ক্যারি করতেছে তার একটা তার থেকে একটু কম হলেও পুরোদের সমান নিয়ে, ঠিক আছে? এজন্য প্রবন্ধ রচনাটা অনেক সিরিয়াস, আমরা এটার জন্য টাইম ধরে রাখবো 1 ঘন্টা। আর এগুলো লিখতে সময় লাগবে না, মোটামুটি 1-2 পেজ করে লিখলে হয়ে যাবে। হ্যাঁ, এই আর কি মোটামুটি বিষয়টা। এখানে তোমার পারিভাষিক সলিড মার্কস লিখলেই মার্ক, এটা লিখতে তো 5 মিনিটও লাগে না যদি পারা যায়, ঠিক আছে? তো এইগুলো বিষয় আমি আসলে সাজেশন প্রত্যেকটারই দরকার। তো আমি আপনাদের এখানে কয়েকটা লিখেছি, কারণ জাস্ট আমি তোমাদেরকে দেখাচ্ছি সাজেশনের বিষয়টা। আমাদের সাজেশন রেডি করা আছে পিডিএফটা, তোমরা জাস্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করলেই হয়ে যাবে। হ্যাঁ, দ্যাটস অল, আর কোনো কাজই নাই তোমাদের। তো দেখো এখানে আমরা কয়েকটা, মানে প্রথমে দিনলিপি পারিভাষিক শব্দগুলো তো এখানে বোর্ড কোশ্চেনগুলো দেখলে হবে। আর দিনলিপিটা আমরা মেইনলি দেখতেছি যে কয়েকটা দিনলিপি। আমি একটা বিষয় একটু তোমাদেরকে বলি যে আমরা একটা টপিক খুব ভালো করে পড়বো, সেটা হলো জুলাই আন্দোলন। এটা প্রত্যেকটা জায়গায় ইমপ্লিমেন্ট করতে পারি। জুলাই আন্দোলন প্রত্যেকটা জায়গায় কমন ফ্যাক্টর, ঠিক আছে? প্রত্যেকটা বিষয়ের সাথে জুলাই আন্দোলন আসতে পারে। তো এইখানে এই জন্য আমরা কি করবো, জুলাই আন্দোলন, বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন ছিল, এই আন্দোলন সম্পর্কিত ইম্পর্টেন্ট যে ইনফরমেশনগুলো আমরা একটু একসাথে মনে রাখবো, তাহলে আমরা যে কোনো জায়গায় এটা ইমপ্লিমেন্ট করতে পারবো। কেমন, এই যে দিনলিপির ক্ষেত্রে আমরা বলবো যে একটা দিনলিপি লিখে দাও, একটা দেখা গেছে যে কত 36শে জুলাই অর্থাৎ 5ই আগস্টের কথা বলতে পারে, 17 জুলাই বলতে পারে, ঠিক আছে? ইম্পর্টেন্ট যে সমস্ত দিনগুলা শহীদ হয়েছে যেদিন আসলে আবু সাইদ, এই বিষয়গুলো, এই দিনগুলো তোমাকে আলোচনা করতে বলতে পারে। আবার প্রতিবেদন তৈরি করতে বলতে পারে যে এই যে জুলাই বিপ্লব সম্পর্কে তুমি একটা প্রতিবেদন তৈরি করো, এইগুলা, ঠিক আছে? তাহলে এখানে কি হবে, তুমি ইনফরমেশন একটা পড়লে এনাফ, সব জায়গায় তুমি এটা খাটাইতে পারতেছো, ঠিক আছে? তো এরপরে দেখো এই যে তোমার কলেজে প্রথম দিন খুব ফেমাস একটা মানে দিনলিপির একটা টপিক, এটার পরীক্ষা অনেক বেশি আসে, পয়লা বৈশাখ আসে, বই মেলা সম্পর্কিত, 24-এর তো আর বললামই, ঐতিহাসিক স্থান, এখানে যে কোনো মহাস্থানগড়, ষাট গম্বুজ মসজিদ, সুন্দরবন, এই বিষয়গুলো। তাহলে এই বিষয় সম্পর্কে জানতে হবে যে এই যে সুন্দরবন হলো কি বলে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। ষাট গম্বুজ মসজিদকে দেওয়া আছে মহাস্থানগড়, এটা হলো বাংলার কি বলে আদি নিদর্শন, প্রত্নতাত্ত্বিক স্থানের মহাস্থানগড় ছিল হলো পুণ্ডের রাজধানী, ঠিক আছে? এই বিষয়গুলো আমরা জানতাম। তারপরে যে কোনো একটা সড়ক দুর্ঘটনা বিষয়ে আলোচনা করতে হতে পারে, ঠিক আছে? বাইক মোটরসাইকেল, যেটা তুমি প্রথমে এক্সপিরিয়েন্স করছো, ফেস করছো, এই বিষয়গুলো। এই যে দ্রব্য মূল্য বৃদ্ধি,
ভেজাল দ্রব্য ভেজাল মানে ইম্পর্টেন্ট যে সমস্ত টপিকগুলো এগুলা প্রতিবেদন সম্পর্কে আসে, মানে যেগুলো বর্তমান সমস্যা। তারপরে যে বৃক্ষরোপণ, এটা একটা ভালো বিষয়। এরপরে যে যানজট এবং এই যেটা বাড়ছে দিন দিন সন্ত্রাস, চিন্তাই, চাঁদাবাজি, ঠিক আছে, সন্ত্রাস, এইগুলা এই বিষয়গুলো নিয়ে দেখা গেল তোমাদের প্রতিবেদন করতে বলতে পারে। তো এই কয়েকটা টপিক মোটামুটি ইম্পর্টেন্ট, এই কয়েকটা টপিক আমরা দেখে গেলে আমরা আশা করি এখান থেকে একটা কমন পাবো। তো এই ছিল মোটামুটি বাংলা সম্পর্কে তোমাদের সেকেন্ড পেপার সম্পর্কে আমরা একটা আইডিয়া দেওয়ার ট্রাই করছি। বাদ বাকি সাজেশনের যে বিষয়টা, এটা জাস্ট তোমরা এটা দেখলা পুরোপুরি। এখন তোমরা জাস্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হইলে আমাদের মোটামুটি তোমরা সাজেশনটা পেয়ে যাবে পিডিএফ আকারে। আর যদি কোনো প্রকার সমস্যা হয়, তোমাদের জন্য কোনো প্রকার যদি জিজ্ঞাসা থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে তোমরা পার্সোনালি মেসেজ দিতে পারো। আমাদের সবারই কন্ট্যাক্ট ইনফো নিচে দেওয়া থাকবে, এবং আমাদের পেজেও মেসেজ করতে পারো। সব জায়গায় আমরা অ্যাভেলেবেল। তোমাদের জাস্ট কাজ তোমরা যাতে পড়াশোনা করো, ঠিক আছে। এবং আরেকটা বিষয় তোমাদেরকে একটু শেয়ার করতে চাই, যে এক্সামের আগে কিন্তু অনেক জায়গায় দেখা যাচ্ছে যে ম্যারাথন ক্লাস, লাইভ ক্লাস এগুলো করাচ্ছে। এক্সামের আগের দিন এগুলো করার প্রয়োজন। এই সময় আমি দেখছি যে বাংলা ফার্স্টের আগে, মানে তোমাদের এই যে 25 তারিখ রাতে দেখা যাচ্ছে অনেক জায়গায় ম্যারাথন ক্লাস হচ্ছে। এগুলা করার কোনো প্রয়োজন নেই, তোমার আলটিমেটলি নিজের পড়া লাগবে। তো কোচিং গুলা, বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম গুলা তারা ম্যারাথন ক্লাস নিচ্ছে, লাইভ ক্লাস নিচ্ছে, এটা তোমার করার কোনো প্রয়োজনই নেই, ঠিক আছে। যদি এক্সামের আগে দেখা যাচ্ছে যে 5-6 দিন বন্ধ থাকে, যেমন এই পরীক্ষার আগে বন্ধ আছে 2-3 দিন, তো এই যে পরীক্ষা দিয়ে আসছো এখনই লাইভ ক্লাস ম্যারাথন হচ্ছে, এটা করতে পারো, ঠিক আছে। দুপুর থেকে রাত বিকাল পর্যন্ত বা বিকাল থেকে রাত সন্ধ্যা পর্যন্ত বাদ বাকি সময়টা তোমার পড়তে হবে। তুমি জিনিসগুলো জানছো যে ঠিক আছে, ক্লাস করে বুঝতে পারছি এই টপিকগুলো ইম্পর্টেন্ট, পড়া লাগবে নিজের, খাতায় লেখা লাগবেও নিজের। তো ক্লাস করে বেশি সময় নষ্ট করা যাবে না এই পরীক্ষার মধ্যে। এই সময় হলো নিজের পড়ার সময়। জাস্ট একটা কাজ হলো ফিগার আউট করা কোনটা করবো, কোনটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা হলো আমরা বুঝতে পারি না যে আমাদের জন্য কোনটা ইম্পর্টেন্ট। এই জন্য আমরা 4-5 ঘন্টায় ক্লাস দেখতেই থাকি, ঠিক আছে। যতই তুমি 2x 3x এ দেখো, সময় তো তারপরে যাচ্ছে, 1 ঘন্টা 2 ঘন্টা তো যাবেই, তাই না। তো এই জন্য ইম্পর্টেন্ট জিনিসগুলো মার্কিং করার জন্য জাস্ট সাজেশনগুলো দেখা, ওইখান থেকে তোমার মতো করে যে তোমার আবার তুমি নিজের থেকে সাজেশন তৈরি করবে দরকার হলে ওইখান থেকে, যে এইগুলো আমার জন্য ইম্পর্টেন্ট, সেইগুলো আমি পড়বো, ঠিক আছে। তো ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।